আসসালামু আলাইকুম। দেখে শুনে বুঝে কি মনে হচ্ছে তারেক রহমানের সাথে কি রাজনীতি করা যায়? তারেক রহমানকে কি নেতার আসনে বসিয়ে বিশ্বস্ততার সাথে রাষ্ট্র নিরাপদে চালাবার জন্য পূর্ণ সমর্থন জানানো যায়? আমি ঘুরে ঘুরে তিন রকমের একটি আবহ খুঁজে পেয়েছি। একটি বলছে না, আর একটা বলছে তারা পিছন থেকে হ্যাঁ, আর একটি তৃতীয় মাধ্যম। দেখা যাক কি হয়, কি করতে পারে। হ্যাঁ বলছে কারা, না বলছে কারা? না বলছে তারা যারা সন্ত্রাস, চাঁদাবাজ, আধিপত্য বিস্তার করে নিজেদের স্নেহতাত্ত্বিক ক্ষমতা, বংশীয় ক্ষমতা, মানবীয় ক্ষমতা, ক্যাডার ভিত্তিক রাজনীতিকে অবলম্বন করে বিএনপির নেতা হয়ে গেছেন, যাদের অন্য কোনো পেশা নেই। রাজনীতিকেই যারা পেশা হিসাবে, বিশেষ করে বিএনপিকে পেশা হিসাবে বেছে নিয়ে সেই বিভিন্ন প্রকল্পের টাকা আনো, মারো, খাও, এই যে যারা এই অবস্থার ভিতরে ছিলেন, তারা দলের ভিতরে অনেকটা টোল ঠাসা হয়ে পড়েছেন। তারা অনেকটাই এখন আর সেই আগের মতো কথায় কথায় ঝাঁপিয়ে পড়ে মিছিল বের করো, ব্যানার ছাপাও, পুরা শহর ধরে প্রদক্ষিণ করো, সবাইকে জানিয়ে দাও আমরা নেতা, আমাদেরকে চাঁদা দিতে হবে, নিরাপদ থাকতে হলে, নিরাপদ ব্যবসা করতে হলে, নিরাপদভাবে যাতায়াত করতে হলে, বাসায় নিরাপদে ঘুমাতে হলে, সন্তানকে নিরাপদে কোনো প্রতিষ্ঠানে পাঠাতে হলে, তোমার বিদেশের থেকে রেমিটেন্স আসে, টাকা আসে, তার থেকে আমাদেরকে দিতে হবে, দাও খাও। এই ধরনের লোকজনরা খুব কষ্টে আছে। তারেক রহমান এমন একটি জায়গায় খুশ করে চাবি মেরে দিয়েছেন যে সব লক বন্ধ হয়ে গেছে, যদিও গোপনে চলছে। গোপনে চলছে, এটিও থাকবে না। একেবারে শির দ্বারা চিকুন রক পর্যন্ত কোথায় কী হচ্ছে খবর চলে যাচ্ছে। প্রতিদিন তিনি অফিসে গিয়ে প্রথম যে খবরটা নেন সেটা হলো বিএনপি কর্তৃক দেশের কোন কোন জায়গায় কোন কোন খাতের থেকে চাঁদা কালেকশন করা হচ্ছে, সেই তথ্য আগে নেন। কাদের দ্বারা, কোন লেভেলের নেতা তারা, কোনো এমপির নেতা, কোনো মন্ত্রীর লোক, কোনো জেলা পরিষদের প্রশাসকের লোক, কোনো জেলার কোনো বিএনপির সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিকের লোক, কোনো উপজেলায় কোনো প্রতিনিধিত্ব করে এমন কারোর লোক, নাকি যারা এগুলো করছে তারা জাস্ট পথচারী, স্ট্রিট বয়, স্ট্রিট ম্যান, তারা কারা, এদেরকে খুঁজে বের করতে হবে। নির্দেশ দিচ্ছে, আসছে নির্দেশ, পালিত করবেন না, সময় আছে, আসতে অপেক্ষা করেন, সময় দিতে হবে। তিনি 1 বছর সময় চেয়েছেন, 1 বছরের ভিতরে ইনশাল্লাহ পালিশ হয়ে যাবেন। দ্বিতীয়ত, যারা বিএনপির ভিতরে প্রকৃতপক্ষেই আমাদের মতো খেটে খাওয়া মানুষ, আমাদের চাঁদা নির্ভর না, ওই আধিপত্য বিস্তার করা নির্ভর না, নেগোর টাকা নির্ভর করি না, কোনো কিছুই করি না, কিন্তু প্রয়োজনে, শুধু দলের প্রয়োজনে, কোনো নেতার প্রয়োজনে নয়। আমরা কোনো নেতার রাজনীতি করি না, দলের রাজনীতি করি। আমরা কোনো নেতার চামচামি, ওই তোষামো দিতে ব্যস্ত নই। আমরা আমাদের সংসার, আমাদের সন্তানদের নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু দল যখন ডাকবে বিএনপির লোক কোথায়, আমরা সেখানে আছি, কোনো নেতার না। আন্তর্জাতিক অর্থাৎ কেন্দ্রীয় প্রোগ্রাম কবে হয়, কেন্দ্রীয় কর্মসূচি কীগুলো, সেখানে তো নেতা ডাকলো, নেতার বাড়ির উপরে যেয়ে নেতার পাশ ঘুরঘুর করে নেতার অফিসে গিয়ে বসে সেলফি তোলা, হাজার হাজার লাখ লাখ লোক এর থেকে দূরে সরে গেছে। অর্থাৎ নেতাদের যে চরিত্র, চারিত্রিক গুণাবলী কর্মীরা অনেকটা ধরে ফেলেছে, যে আমাকে ব্যবহার করে তিনি নেতা হচ্ছেন, এমপি হচ্ছেন, জেলা পরিষদের প্রশাসক হচ্ছেন, তার যত ধরনের সুযোগ সুবিধা, সরকারি বাড়ি, গাড়ি, নারী, টাকা পয়সা কামাচ্ছেন, তিনি বাপ বেটা বউ ছেলে মেয়ে নিয়ে, ভাই বোন নিয়ে রাজকীয় ভালে জীবন কাটাবেন, আর আমি ওনার কাছে 5 টাকার চা খাবার জন্য যে অফিসে বসে থাকবো। আহ, কি রাজনৈতিক চরিত্র! তিনি কখনো ফিল্ডে যাবেন না, মানুষের কাছে যাবেন না, ওইখানে বসে পাতি নেতা তৈরি করে গ্রুপে গ্রুপে মারামারি বাঁধিয়ে দেবে, দুই দলেরই মাতব্বরি করবেন তিনি। কার কয়টা ঘর ভাঙলো, কার কয়টা গরু মরলো, গরু আর কয়টা আছে, বেচে টাকা দিয়ে যা যদি বাঁচতে চায় সেটুকু। এই নেতাদের খোঁজা হচ্ছে,
একেবারে দর্পণ লাগিয়ে এই নেতাদের খুঁজে বের করা হচ্ছে। তারপরে তো আরও খেল আছে, আরও যেটা বলবো সেটা পরে, এখন না, এইটুকু বললাম। এখন কারা যারা পিছনে বসে দেখছিলেন যে কিভাবে দুর্বৃত্তায়নের শক্তিরা কাদের কোমরে পিস্তল, কোমরে ছুরি, রামদা, কুড়াল নিয়ে, আমার গেটেও কুড়ালির কোপের দাগ আছে, বাড়ি বাড়ি গিয়ে হামলা করে, মারামারি করে। আমাদের তো রাজপথে মারামারি করতে, মানে নিজেদের দলের সাথে তো মারামারি করতে আমরা অভ্যস্ত নই, কিন্তু তারা তো নিজেদের দলের ভিতরে মারামারি করে কাকে জখম করে পিছনে ফেলে সামনে আগাবে সেটা নিয়ে ব্যস্ত। তারা কিভাবে এগিয়ে গেল এবং তারা কিভাবে পদ পদবি দখল করে নিয়ে সমস্ত ক্ষমতাকে গ্রাস করে ফেলল। যারা নীরবে দেখছিল তারা দেখছে যে না, সামনে যতটুকুন গিয়েছিল সেখানে ব্যারিকেড, এখন তারা চাঁদা নিতে পারছে না, তারা এখন উন্নয়নের প্রজেক্টের, প্রকল্পের আর ততটা টেন্ডারবাজি তাকাইতে পারছে না, বা কমিশন বাণিজ্য কমে আসছে। ওই কে কোন জায়গায় গিয়ে আধিপত্য করে বসে বাসের টাকা খাও, ট্রাকের টাকা খাও, মোটর সাইকেলের টাকা খাও, থানায় বসে দালালি করে সেখান থেকে ঘুষ খাও, এগুলো ততটা পারছে না। তাহলে যে ক্লিন ইমেজের বিএনপির একটি জায়গা তৈরি হচ্ছে, সেখানে তো আমাদের রাজনীতি করার হয়তো একটি সুযোগ আসছে। তারেক রহমান হয়তো সেই জায়গাটাকে একটি পাটাতনে, প্ল্যাটফর্মে আমি দেওয়ার চেষ্টা করছি, যেখানে আমাদের মতো সাধারণ বিএনপির কর্মী লোকজন দাঁড়াতে পারে। অনেক লক্ষ কোটি মানুষ সেই অপেক্ষায় আছে এই ধরনের একটি সুশীল পরিবেশ বিএনপিতে বিরাজমান হোক, তৈরি হোক, প্রকৃত পক্ষে রাজনীতি করা মানুষ, সন্ত্রাসী কায়দায় নয়, ক্যাডার ভিত্তিক নয়, মানব সেবায়, মানসিকতায় রাজনৈতিক চরিত্র যে ধারণ করে, বহন করে, তাদের আবহ তৈরি হোক বিএনপিতে। তাহলে সেখানে প্রকৃতপক্ষে জনসম্পৃক্ততা বাড়বে, মানুষের ভালোবাসার সমর্থন বাড়বে, ভয়ে নয়, ভীতিতে নয়, যে আমার এখানে না গেলে আমার বাড়িতে আগুন ধরিয়ে দেবে, আমার এখানে না গেলে আমার গরু চুরি করাইয়ে দেবে তারা, আমার ওখানে না গেলে আমার মোটর সাইকেলটা তারা ভাঙচুর করাবে, চুরি করাবে, আমি এই না করলে আমার ছেলেটা স্কুলে গেছে অন্য ছেলেকে দিয়ে মারিয়ে দেবে। এইগুলো ব্যবসা চলে আসছে, একেবারে চিরচারিত এটা বিএনপির অভ্যন্তরীণ ব্যবসা ছিল। এই ব্যবসা থেকে এই নেতাদেরকে একেবারে চিটে ধানের মতো বেছে ফেলা শুরু হয়েছে অলরেডি, আরও হবে। আপনারা যে এখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ, কারা চাঁদা নিচ্ছে, কারা দলের জন্য সন্ত্রাসী হয়ে উঠছে, স্বৈরাচারী চরিত্রের ভিতরে চলে যাচ্ছে তারা প্রকাশ্যে, আমরা প্রকাশ্যে ফেসবুকে বিভিন্ন জায়গা আছে, ওপেন করে দেন। কোথাও যদি জায়গা না পান, আমার যে ভিডিও কমেন্টসের জায়গায় আপনারা জানিয়ে দেন, 24 ঘন্টার ভিতরে জায়গায় পৌঁছে যাবে এবং 1 সপ্তাহের ভিতরে তার জায়গা খালি হয়ে যাবে। সেই সব চাঁদাবাজদের জায়গা করে দেখেন কোথায় কি হচ্ছে, জানানো যাবে। আর একটি পার্টি আছে যারা নিজেদেরকে স্থির করতে পারছে না, বরঞ্চ সরকারের ভালো কার্যকলাপগুলোকে বিভিন্নভাবে, মানে কেউ বলছেন এটা হলো ভারতীয় দালাল, এটা হচ্ছে আমেরিকার দালাল এগুলো কোনো কিছু না। এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য যে স্তরে, যে লেভেলের, যে ধরনের পরিস্থিতির সৃষ্টি করা, সেখানে সেই মেডিসিন দিয়ে সেটাকে ওভারকাম করা, এটা হচ্ছে রাজনীতি, কোথাও থেমে থাকার জন্য নয়। এই রাজনীতির উন্নয়নের জন্য, এই রাজনীতির ধাপে ধাপে ত্বরান্বিত করবার জন্য, ও বাধা অবস্টেকাল অতিক্রম করবার জন্য যে কর্মকাণ্ড, যেখানে যেটা প্রয়োজন, আমার দৃষ্টিতে এখনও তারেক রহমান এগোচ্ছেন ধীরে সুস্থ, হয়তো বা স্লো মনে হচ্ছে, কারণ স্লো হওয়ার কারণ আছে। স্লো হওয়ার কারণ একটু ব্যাখ্যা করে যায় শর্টে। বিএনপির ভিতরে ভারতপন্থী প্রচুর দালাল দীর্ঘদিন ধরে বাসা বেঁধে আছে। একেবারে আপনারা বল্লার চাক দেখেছেন, বল্লার চাক বাইরের থেকে একটা দেখা যায়, কিন্তু ভিতরে হাজারো কুঠুরি থাকে এবং তার প্রতিটি আলাদা আলাদা ছিদ্র থাকে। ওই যার ছিদ্রতে ঢোকে সে ওইখানে বসবাস করে, ওই ছিদ্রতে বের হয়। একটি রাজনৈতিক সংগঠন সেরকম, বিশেষ করে বিএনপি
15 বছর 16 বছর ক্ষমতায় নাই। তার আগে ম্যাডাম ছিলেন, ম্যাডামকে যারা ব্যবহার করেছেন, ম্যাডামকে যারা দুর্বল করে ফেলেছিলেন অভ্যন্তরীণ নিজেদের ক্ষমতার দাপটে, সেই সব জায়গাগুলোতে ভারতীয় অনেক ধরনের দালাল, তোষামোদকারী চুপচাপ বসে আছে, যারা আমলিগ থেকে বেনিফিশিয়ারি, ভারত থেকে অনেক সুবিধা ভোগ করে, ভারতের সাথে তাদের বড় বড় ব্যবসা রয়ে গেছে এবং ভারতের দাদাদের সাথে অনেক আর্থিক লেনদেন রয়ে গেছে, অথচ প্রকাশ করে তারা বিএনপি করেন। এই মানুষগুলোকে অলরেডি অনেকেই সাইড হয়ে গেছে, আপনারা দেখেছেন, অনেকেই সাইড হয়ে গেছে। রাতারাতি একটা দল থেকে একটা বড় পদের মানুষকে সরিয়ে দিলে দলের একটি স্পন্দন তৈরি হয়, একটি কম্পন সৃষ্টি হয়, যেটা হয়তো ভাবাবেগের বিষয় হয়ে দাঁড়ায়। এই জন্য তাদেরকে খুব দৃঢ়তার সাথে, চতুরতার সাথে, ইন্টেলেকচুয়ালি, পলিটিক্যালি সাইড করতে একটু সময়ের প্রয়োজন। তারেক রহমানকে কী মনে করছেন? দুর্বল? বুদ্ধিবৃত্তিকভাবে কোনো দিক থেকে নয়, চুপচাপ রয়ে গেছেন। তিনি কাজ করে যাচ্ছেন নীরবে, কথা কম বলছেন, কাজ করছেন। কাজের ভিতরে কখনো মনে হতে পারে এটা হয়তো সঠিক নয়, বা হতেও পারে 100টি কাজের ভিতরে 1টি 2টি কাজের অনুকরণে ভিতরে হতে পারে সেগুলো মার্জনীয়। একটি রাষ্ট্র ক্ষমতা, যিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এবং যিনি অত্যন্ত শারীরিকভাবে নির্যাতন সহ্য করে দেশের বাইরে চলে গিয়েছিলেন, তিনি এসে দেশের দায়িত্ব নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে রাতারাতি ওখানে যাওয়া অনেকের দৃষ্টিকটু হবে বা অশোভন মনে হবে, কারণ এদেশে তার থেকে অনেক বড় অনেক সিনিয়র নেতা বিএনপির ভিতরেই রয়ে গেছে। তাদেরকে ধাপে 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 বসিয়ে তারপরে তাকে জায়গায় যেতে হবে, যেন সময়ের প্রয়োজন। কতটা বুদ্ধিমত্তার প্রশ্রয় না দিলে তিনি যে জুন মাসের 20 তারিখ থেকেই যে বহির্বিশ্বে যাওয়া শুরু করবেন, তার প্রথম ধাপ তিনি কিন্তু চীনে নেননি, তিনি যাচ্ছেন মালয়েশিয়ায়, এবং মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান আনোয়ার ইব্রাহিম ঠিক তার মতোই নির্যাতনের শিকার হয়েছিলেন, এক সময় কারারুষ্ট হয়েছিলেন, শারীরিকভাবে তাকে বেঁধে ঝুলিয়ে উল্টা করে নাকে গরম পানি পর্যন্ত ঢালা হতো। সেই আনোয়ার ইব্রাহিম এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ঠিক একইভাবে নির্যাতনের শিকার জনাব তারেক রহমান। দুই নির্যাতিত ব্যক্তিত্ব, 2টি রাষ্ট্রের প্রধান, অনেক আত্মিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, রাষ্ট্রপ্রধান হিসাবে তাদের রাষ্ট্রীয় সম্পর্ক, সব সম্পর্ক মিলিয়ে তিনি একজন বন্ধুর কাছে যাচ্ছেন। মালয়েশিয়া আমাদের বন্ধু দেশ, মালয়েশিয়াকে বলা যায় যে বাংলাদেশের বন্ধু দেশ, ভারতকে নয়। যদিও রাষ্ট্র কোনো দিন বন্ধু হয় না, তারপরেও মালয়েশিয়া বন্ধু দেশ আমার দৃষ্টিতে ভালো লাগে। তাদের সাথে আমাদের যে সম্পর্ক রয়ে গেছে দীর্ঘদিন, মানব সম্পদের যে ব্যবহার, মালয়েশিয়া থেকে যে রেমিটেন্স আসে, আমার মনে হয় অর্ধেক রেমিটেন্স মালয়েশিয়ার থেকে আসে। সেই দেশে প্রধানমন্ত্রী যাচ্ছেন, আশা করি সম্মানের সাথে, গৌরবের সাথে তিনি সে দেশ পর্যন্ত ভ্রমণ করে ফিরে আসবেন এবং তারপরে তিনি ঢুকবেন চীনে একেবারে জায়গা মতো। এবং চীন থেকে ফেরার পরে আমার যতটুকু জানা আছে তিনি পাকিস্তানেও যেতে পারেন। এবং আমেরিকাতে তার উপরে যে নিষেধাজ্ঞা ছিল, ট্রাম্প থাকতে উজ্জ্বল হবে কিনা বা আগামী জাতিসংঘ অধিবেশনের আগেই সেটি তুলে নেওয়ার জন্য জোর লবিং চলছে। ইউনুস সেখানে কাজ করছেন। দেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি সেটা বারবার জাতিসংঘের সামনে তুলে ধরা হচ্ছে, বলা হচ্ছে তার উপরে যে নিষেধাজ্ঞাটি হয়েছিল সেটি সম্পূর্ণ ভুয়া ছিল, ষড়যন্ত্রমূলক। তৎকালীন বিএনপির অভ্যন্তরে, ওই যে আমি যাদের বললাম যে অভ্যন্তরে ষড়যন্ত্রকারী দালাল, আমেরিকা, ভারত বা আমলিগের যেসব দালালরা বিএনপির ভিতরে বসে আছে, তার যত দল ভালো কাজগুলোকেও খারাপভাবে এমনভাবে আমলিগের কাছে সেই তথ্যগুলো তুলে দেওয়া হয়েছিল যে ওই সময় তার বিরুদ্ধে আমেরিকার কাছে অনেক কূট কথা বা কান কথা তুলে দেওয়া হয়েছিল, যার জন্য তার উপরে যে নিষেধাজ্ঞা ছিল, আশা করি সম্ভবত এই আগামী অধিবেশনের আগেই সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, তুলে নেওয়া হবে। এবং তার প্রথম ধাপ কাজও শুরু হয়েছে। জাতিসংঘের জাতীয় অধিবেশনের সভাপতি ডক্টর খলিলুর রহমান অধিষ্ঠিত হয়েছেন, তার অনেক ভূমিকা রয়ে গেছে।
অনেক নাটক চলছে, বিশেষ করে ভাট্টিরা টাট্টিতে পরিণত হয়ে গেছে। এই জায়গাটাতে কিছু কিছু জায়গা আছে অলংকৃত জায়গা, যে দেশকে পরিচিতি আনে, দেশকে একটি উন্নত স্তরে পৌঁছে দেয় যেসব পদগুলো, তার ভিতরে কয়েকটির ভিতরে একটি, হয়তো ডক্টর খলিলুর রহমান হোক বা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, জাতিসংঘের মহাসচিবও হতে পারেন বাংলাদেশের একজন মানুষ হিসাবে হয়ে। এই যে উচ্চতর জায়গায় পৌঁছানোর, এগুলোর একদিনে হয়নি, রাতারাতি হয়নি। শেখ হাসিনা বহুত পয়সা খরচ করে গেছেন, কোটি কোটি টাকা, বাংলাদেশের টাকা আমেরিকার বড় বড় লবিস্টদেরকে দিয়েছেন এই সব জায়গাতে তিনি বা তার দলের কাউকে পৌঁছানোর জন্য ব্যর্থ হয়েছেন। এবং সে ব্যর্থ হয়েছেন শুধু তাই নয়, তার দেশ ভারতও ব্যর্থ হয়েছে, কিন্তু সেখানে বাংলাদেশ সেই জায়গাটাতে উন্নীত হয়েছে। এবং যেই করুক, পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূস কলকাঠি নেড়েছেন, এটা সম্পূর্ণ বাস্তবতা, সত্য। কিন্তু নামটা তো হচ্ছে বর্তমান বিএনপি এবং সে দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কৃতিত্ব। ডক্টর ইউনূস কৃতিত্ব নিতে চাচ্ছেন না, চাবেনও না, কিন্তু কৃতিত্বটা বাই দিস টাইম সরকার বা তারেক রহমানের উপরে এসে পড়ছে, পাচ্ছেন তিনি, যার জন্য তিনি জাতিসংঘের দৃষ্টিতে বা আমেরিকার দৃষ্টিতে কিছুটা হলেও অনুকম্পা বলেন, সহানুভূতি বলেন, এবং রাষ্ট্রপ্রধান হিসাবে জাতিসংঘে যাওয়ার তার ইখতিয়ার রয়েছে। একজন ব্যক্তিকে কেউ আটকাইতে পারে, কিন্তু একজন রাষ্ট্রপ্রধানকে, যেদিন যে রাষ্ট্র জাতিসংঘের সদস্য, সেই রাষ্ট্রের প্রধানকে আটকানোর কোনো আইন জাতিসংঘে নেই। সেটাও আমরা খুঁজে দেখেছি, চেষ্টা করেছি জানবার জন্য। বলছে না, একজন রাষ্ট্রপ্রধান, সে যেহেতু রাষ্ট্রের প্রধান নির্বাচিত হয়েছে, সেখানে তার যাবার জন্য জাতিসংঘের সমস্ত দরজা খোলা। যেটা নিয়ে আমি ভিডিওটি শুরু করেছিলাম, যে তারেক রহমানের সাথে রাজনীতি করা যায় কি না। এই যে তৃতীয় পক্ষ, অর্থাৎ যারা ভয় পাচ্ছেন যে যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে তাদের কী হবে, কিন্তু তারা চাচ্ছেন বেনিফিশিয়ারি, অর্থাৎ বিএনপি ক্ষমতায় থাকতে তারা কিছু একটা পাক চাক, কিন্তু দায়িত্ব নেবে না। বিএনপির ভিতরে এই ধরনের লোকই বেশি, অর্থাৎ বিএনপি দল হিসাবে খুব শক্তিশালী মানসিকতার দল হতে পারে না কেন, এর ভিতরে এমন কতগুলো লোক বসে আছে যারা রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা নেবে, দলের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বল, পদ, পদবি, নেতৃত্ব সমস্ত কিছু নেবে, কিন্তু যখন বড় শক্তিশালী একটি ভূমিকায় অবতীর্ণ হওয়ার দরকার দলকে নিয়ে, সেখানে যাবেন না, সেখান থেকে আস্তে গা ঢাকা দেয়। ম্যাডাম খালেদা জিয়া কিন্তু বলেছিলেন, আমি অনেক লোককে তুলে এনেছি, বড় বড় পদ পদবি দিয়েছি, ক্ষমতা দিয়েছি, কিন্তু তারা আমার সাথে বেইমানি করেছে। এই বেইমানির সংখ্যা বিএনপিতে অনেক বেশি। এরা লিস্টেড হচ্ছেন, এরা আস্তে আস্তে চোখের সামনে ভেসে উঠছেন, এবং বর্তমান প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরিত হচ্ছেন। তাদের আমলনামা, এসিআর না ডিসিআর, ডেইলি কেরিয়ার সার্টিফিকেট প্রধানমন্ত্রীর সামনে যাচ্ছে। এসিআর তো অ্যানুয়াল, আর এটা ডিসিআর মানে ডেইলি ক্যারেক্টার সার্টিফিকেট, প্রতিদিন কোথায় কী করছে। আমি আর একটু সুর দিয়ে বলে যাই, লাস্টে ঈদ উপলক্ষে কিছু টাকা দেওয়া হয়েছে প্রতি এমপিদেরকে জনগণের মাঝে দেওয়ার জন্য। কোন কোন এমপি কাদের মাধ্যমে সেই টাকা বিতরণ করেছে, সেই তথ্য প্রধানমন্ত্রীর টেবিলে পৌঁছে গেছেন। কারা কারা কত টাকা দিয়েছেন, কে কে মেরে খেয়েছেন, কে কে সেই টাকা নিয়ে বিদেশ ভ্রমণে ঘুরে বেড়াচ্ছেন, সমস্ত তথ্য তারেক রহমান সাহেবের টেবিলে আছেন। অপেক্ষা করেন। ওই লাল টেলিফোনের তার চুরি কি শুধু ওই সচিবালয়ের চোর ও নিজে করেছে? নাম বলবো, আমানুল্লাহ মানরা। যদি এখনো মনে করেন ম্যাডামের কলমদানির ভিতরে ক্যামেরা লাগানো কলম রেখে এসে তার ভিডিও সংগ্রহ করে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করবেন, তারেক রহমানের সাথে সেই খেলা খেলতে যাবেন না। উল্টো খেলায় পড়ে যাবেন, এমন খেলায় অত্যন্ত নাজুক অবস্থায় খেলার ভিতরে পড়ে যাবেন। সেখান থেকে উদ্ধার করবার মতো দল, রাষ্ট্র বা অর্থ কোনো কিছুই
সহায়ক হয়ে কাজ করবে না। অতএব যারা সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে চাচ্ছেন এবং সরকারকে ব্যবহার করে অর্থ অন্বেষণের পথ খুঁজতে চাচ্ছিলেন, তাদের জন্য সতর্ক সংকেত, ভালো হয়ে যাওয়াই ভালো। এবং রাজনীতি করতে হলে বর্তমান তারেক জিয়া সাহেবের সাথে তার সমমনা মানসিকতা নিয়ে যদি পারেন রাজনীতি করেন, না হলে নিরাপদ দূরত্বে সরে যান। আসসালামু আলাইকুম।